দেখুন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়, আলাদা করে কিছু বলতে চাইনি। তার কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র নেতৃত্ব তারা বলেছেন। কিন্তু আজকে বিধানসভায় প্রমাণ হয়ে গেল যে বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি, বাংলা যারা কথা বলি এবং বাঙালি, তাদের প্রতি বিজেপির যে একটি প্রতিশোধ স্পৃহা, অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস, এই রাজ্য বিজেপি তাদেরই ধারক এবং বাহক। এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার বিরোধী, পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী। সেটা আজ পরিষ্কার হয়ে গেল। যেখানে সারা ভারতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাংলা ভাষা বলে কিছু হয় না বলছে, বাংলা ভাষায় কথা বলা ভারতীয় নাগরিকদের হয়রান করছে, পুশব্যাকের মুখে ঠেলে দিচ্ছে, তো সেখানে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী যেটা নেতৃত্ব দিয়েছেন, সকলের একযোগে বাংলার সম্মানের পক্ষে কথা বলা উচিত। এখানে যারা তার বিরুদ্ধে বলে তারা বাংলা ভাষার বিরুদ্ধে, তারা বাংলাকে যে অপমান করা হচ্ছে, বাংলার প্রতি যে ভাষা সন্ত্রাস চলছে, এরা তাদের সেই অপসংস্কৃতির ধারক এবং বাহক, সেটা আজ প্রমাণ হয়ে গেল। তারা মুখ্যমন্ত্রীর কথা যাতে বাংলার মানুষ শোনার ক্ষেত্রে বিঘ্ন তৈরি হয়, মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায়, মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায়, বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে, সেই কারণে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে অকারণে নাটক করলেন বিধানসভায়। এসব করে কিছু হবে না, পরের বার শূন্য। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কাগজ শুনলেন বিজেপি বিধায়করা, বিধানসভায় চোর স্লোগান উঠলো, অমিত শাহর সামনে কাগজ, লোকসভায় অমিত শাহর সামনে কাগজ ছুঁড়েছিলেন তৃণমূলের সাংসদরা। সেই ঘটনার পুনরাবৃত্তি। দেখুন, বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক। কারণ বাংলার তারা বিরোধী, বাংলা ভাষা তারা অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন, এবং বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হয়েছে তারা তার বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় নেতৃত্ব দিয়ে যে প্রক্রিয়াটি চালাচ্ছেন এবং তিনি নিজে যা বলছেন সেটায় বিজেপি কোনোভাবে বাধা দিতে চাইছে, সেই কারণে পরিকল্পিতভাবে এই নাটক করেছে বিজেপি। বিজেপির এই নাটক বাংলার মানুষ কোনো অবস্থায় মিনিমাম কোনো প্রভাব কোথাও নেই। আপনারা তো লোকসভায় ছুঁড়েছিলেন মানে কাগজ তৃণমূলের। শোন, ইস্যুটা বড় কথা। কোনো একটা উত্তেজনা কোনো সময় তৈরি হতে পারে, সেটা পার্লামেন্টে উত্তেজনা তৈরি হতে পারে, সেটা বিধানসভাতে হতে পারে, সেটা পুরসভাতে হতে পারে, সেটা পঞ্চায়েতেও হতে পারে, কিন্তু ইস্যুটা বড় কথা। তো এখানে যে ইস্যুটা, এটা তো সবার একমত হওয়ার বিষয়। এখানে দ্বিমতটা হচ্ছে কি করে? পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি বাংলা ভাষার সম্মান নিয়ে আলোচনা হয়, এখানে তো বনাম হতে পারে না। এই ইস্যুটা তো এবং এর ইস্যু, অর্থাৎ সবাই তো একমত হবেন যে বাংলা ভাষার সম্মান থাকবে, বাংলায় যারা কথা বলেন তারা বিদেশি, এইভাবে বলা যায় না, তারা ভারতীয়, যারা বিদেশি তাদের আটকানোর দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর। তো আজকের বিধানসভার ইস্যুটা কোনো বিরোধের ইস্যু ছিল না। আজকে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির সম্মানে তো সবাই এক থাকার কথা। ফলে আজকে যারা বিরোধিতা করেছে, ধরে নিতে হবে প্রমাণিত যে তারা বাংলার বিরোধী। সুকান্ত মজুমদার বলছেন যে বিধানসভায় আজ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সিএম তিনবারের পিএমকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন চোর, বিধানসভাকে উনি ক্লাবঘর বানিয়ে ফেলেছেন। সুকান্তবাবু তখন ছিলেন না। 2014 সালের আগে ইউপিএর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে সেগুলো দয়া করে একটু শুনে নেবেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 21 সালে বিধানসভা নির্বাচনে আসার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রকবাজ ইভটিজারের ভাষায় ও দিদি ও দিদি, তখন সভ্যতা ভদ্রতার জ্ঞান থাকে না। দাগিদের পাশে সরকার, মুখ্যমন্ত্রী অযোগ্যদের বললেন বেচারা অযোগ্যরা,
ওরা শিক্ষক হতে পারবে না, গ্রুপ সিতে বসতে পারবে কিনা আইনি পরামর্শ নিচ্ছে আমাদের মানবিক সরকার। এটা কোনো আমি এ বিষয়ে কোনো কথাই বলবো না। যে বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে কোনো একটা পলিসি ডিসিশন করছেন সেটা নিয়ে কিছু বলার এখতিয়ার আমার নেই। কিন্তু বিরোধীরা তো এটাকে সমালোচনা করছেন, বলছেন যে মানে যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তাদের গ্রুপ সি এইভাবে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি বিধানসভায় তো আমি ছিলাম না, ফলে বিধানসভায় কি হয়েছে না হয়েছে সেই মানে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি তার উপর দাঁড়িয়ে কোনো বলবো। আর বিজেপির কাজই তো ডিস্টর্ট করো, তো অর্ধেক না বুঝে করে আর অর্ধেক জেনে বুঝে করে। শীর্ষ আদালতে পরীক্ষা দিতে চেয়ে ফের আবেদন কিছু অযোগ্যদের। আইনের বিষয় সম্পূর্ণ, যে কোনো ব্যক্তির অধিকার আছে আদালতে যাওয়ার, বাকিটা আদালতের বিচার্য। আমরা কোনো অন্যায় সাপোর্ট করছি না, আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না। আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায়, সরকার সেই নীতিতে চলছে। এখন যারা যদি কেউ অন্যায় করে থাকে তারা তদন্ত, গ্রেপ্তার, কেউ তো তাদের হয়ে বলতে যাচ্ছে না। অযোগ্যদের পাশে দাঁড়ানোটাও কি মানবিক একটা দিক হতে পারে? এই অযোগ্য বিষয়টার সঙ্গে এখনো টেকনিক্যাল কিছু বোধহয় প্রশ্ন আছে এই বিষয়ে, যেহেতু এটা একটা পলিসি ডিসিশনের ব্যাপার। 2 নম্বর, এটা আদালতে এখনো চলছে, ফলে আমি গোটা এই বিষয়টায় আমার এখতিয়ারেও নয়, আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবও না। ফলে ওটা ঠিক কাদের, কী জন্য, কীভাবে, কোন মাপকাঠিতে কি আলোচনা চলছে ওর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। মেয়র রোডে ধর্নায় বসতেছেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ, অনুমতি চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টে। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ধর্না, আর পুলিশ অনুমতি দেয়নি তাই আদালতে। দেখুন, এরা প্রাক্তন সেনা মানে তারা তো সমাজেরই কেউ, ফলে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। প্রাক্তন সেনা হয়ে রাজনৈতিক ইস্যুতে ধর্ণা করতে যাওয়া সেটাই বুঝিয়ে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বিষয়টা তুলে ধরতে চেয়েছিলেন সেটা একদম সঠিক বিষয় ছিল। এসএসসির একটি মামলায় রাজ্যের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপর মানে পর্যবেক্ষণের উপর কোনো মন্তব্য করব না। এ বিষয়ে এসএসসি বা তার আইনজীবীরা তারা যা বলার বলতে পারবেন। এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য নয়। এখনই এসআইআর নয়, এসআইআর নিয়ে ধীরে চলো নীতি রাজ্য নির্বাচন কমিশনে। পুজোর পরে এসআইআর এই নিয়ে কোনো কথা বলবোই না। প্রথম কথাটা, রাজ্য নির্বাচন কমিশন কথাটা ভুল, ওটা জাতীয় নির্বাচন কমিশন। আর আমাদের পরিষ্কার কথা, একজনও বৈধ ভোটার তাকে বাদ দিতে দেওয়া যাবে না, এবং বৈধ ভোটারদের যেন কোনো হয়রানি না হয়, এই নীতিটা একদম স্পষ্ট। সিবিআই এর প্রভাবশালীদের ভূমিকা নিয়ে তদন্ত করার কথা ছিল, তার কি হলো? সিবিআই কে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। এসএসসি শুনানিতে সিবিআই এর এসএসসি যদি প্রশ্ন করে থাকেন, তাহলে সিবিআইকে যদি প্রশ্ন করে থাকেন, তাহলে আমরা এর মধ্যে উত্তর দিতে যাব কেন? এটা তো সম্পূর্ণভাবে কোর্টের বিষয়, তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়। মাননীয় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কোনো অবজারভেশন বা ডিসকাশনের সময় কোনো প্রশ্ন রেখেছেন সিবিআই এর উদ্দেশ্যে, তো ফলে উত্তর দেওয়ার কথা হলে তারা দেবেন, আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। মুখ্যমন্ত্রীকে অপদার্থ মন্ত্রী বলেছেন, তৃণমূলেরই রতুয়ার বিধায়ক সমবেত বলতে হবে না। এসএসসি ছত্রে ছত্রে দুর্নীতি, সেখানে ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন দিয়ে নিয়োগ একাধিকের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কিছুদিনের মধ্যে ফের পরীক্ষা, ফের কি দুর্নীতির আশঙ্কা? বলতে পারবো না। দেখুন, সিপিএম এর জমানায় প্রত্যেক হোল টাইমারের বাড়িতে একটা করে সরকারি চাকরি ছিল। কোন সাগর ছেঁচা মানিক তারা যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে একটা করে সরকারি চাকরি? সিপিএম যেমন আমরা পরিষ্কার করে বলছি, খোলাখুলি চ্যালেঞ্জ করছি, সিপিআইএম গত 34 বছরের 1977 থেকে 2011 রাজ্য কমিটির সদস্যদের নাম আর জেলা কমিটির সদস্যদের নাম, তাদের পরিবারের ব্যক্তিদের পেশা, এটা তালিকাটা প্রকাশ করে দিক, পরিষ্কার দেখা যাবে কারা কারা কিভাবে ওই দল করে, শাসক দল বলে সরকারি চাকরি পেয়েছে। এখন তারা ধোয়া তুলসী পাতা সেজে এইসব কথাবার্তা বলতে আসছে। যদি কেউ কোনো অন্যায় অনিয়ম করে থাকেন, তদন্ত, শাস্তি, জেল চলছে। বাকিদের শান্তিতে চাকরি করতে দেওয়ার যে পরিস্থিতি ছিল, এই রাম বাম এবং কংগ্রেসের একাংশের আইনজীবী জটিলতা তৈরি করে তাদের চোখের জল ফেলে তার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। মেট্রোর জট কাটাতে পদক্ষেপ আদালতের পরামর্শে আলোচনায় বসবে রাজ্য এবং মেট্রো। একদম এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যই করবো না, আদালত এবং এটা প্রশাসনের বিষয়। মেট্রো এবং রাজ্য আলোচনায় বসতে বলেছে, তো তোমার এটা ফিক্সড হয়েছে যে রাজ্য আর মেট্রো দলের তরফে কেন মানে এটা রাজনৈতিক মন্তব্য কেন করবো?
এবার বিধায়কের কনভয়ের রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি, কলকাতায় এরকম অনেক গাড়ির হদিশ, সেগুলো ধরা পড়েছে ক্যামেরায়। 200টি ইলেকট্রিক গাড়ি কেনার সিদ্ধান্তও নিচ্ছে লালবাজার। এটা একেবারেই প্রশাসনিক বিষয়। এটা বহু জায়গায়, সব জায়গাতেই কার্যত এই ধরনের থাকে। মানে কোথাও কেউ কোনো জায়গায় একটু ফেল হয়ে গেছে বা কি, এগুলো একটা মনিটরিংয়ের বিষয়, প্রশাসনিক বিষয়। তো শুভেন্দু অধিকারীর কনভয়েতে চণ্ডীপুরে একজন মারা গেল, সে তো সেই কনভয়েতেই মারা গেছিল। তো সুতরাং মানে কোন গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকলে টেকনিক্যাল কি আছে, কোন ডেটে কি আছে, সেটা পরের কথা। ফলে এটা প্রশাসনিক বিষয়ে কোনো মন্তব্য করবো। কংগ্রেসের মিডিয়া ট্যালেন্ট ফান্ড 2026কে লক্ষ্য রেখে কোনো গ্রামে গিয়ে কিভাবে প্রচার করতে হবে, রাহুল গান্ধীর কথা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার জন্য কংগ্রেস গ্রামে মিডিয়া ট্যালেন্ট ফান্ড করছে। আমি মানে বিস্মিত এবং মুগ্ধ এই দুঃসাহস দেখে। ফলে এ নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাইছি না। মুর্শিদাবাদের শিক্ষকের রহস্য মৃত্যু, তৃণমূল নেতাদের বিরুদ্ধে চোর অপবাদ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ পরিবারে, গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ নেতা। ইনসিডেন্ট পুলিশ প্রশাসন দেখছে, কোনো মন্তব্য করবে না। জিএসটিতে বড়সড় পরিবর্তন কমলো। জিএসটিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসছেন যে এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার উপর 18% যে জিএসটি, এই জিএসটিটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে। মানুষ এই যখন জীবন বীমা করায়, মানুষ স্বাস্থ্য বীমা করায়, তার উপর এইভাবে চাপ দেওয়া মানে হয় না এটা। ফলে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, চিঠি লিখেছেন, আপনারা তো জানেন সেটা। ফলে এখন সেই চাপেই কেন্দ্রীয় সরকারকে এটা মানতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথম দিক থেকে সেটাই ঠিক ছিল। এটা এই ইস্যুটা বিজেপি কতটা সুবিধা হবে? পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলা জানে যে স্বাস্থ্য বিমা, জীবন বিমা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, চিঠি লিখছেন, তৃণমূল কংগ্রেস বারবার স্টেটমেন্ট করেছে। ফলে এর সঙ্গে কি বিজেপি কোথায়? এখানে বিজেপি জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল, স্বাস্থ্য বিমা, জীবন বিমা 18% জিএসটি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করে সেটাকে ছাড়িয়ে ছেড়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।